আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা আইসিটির নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ইন্ট্রোডাকশন টু প্রেজেন্টেশন সফটওয়্যার। লাস্ট চ্যাপ্টারে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ড সংক্রান্ত তোমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু হাতে কলমে দেখাইছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে আমরা চ্যাপ্টার 3, 4, 5 দ্যাট মিন্স মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর স্প্রেডশিট, এই তিনটা চ্যাপ্টারকে একটা সিমিলার স্ট্রাকচার ফলো করেই আমরা আগাবো। সো আমরা চ্যাপ্টার 4 মানে এই যে এই অধ্যায়টা একদম সেম স্ট্রাকচারে আগাবো যেমনটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড পড়ানোর সময় করছিলাম। সো আমি জাস্ট ছোট্ট করে তোমাদের প্ল্যান অফ এক্সিকিউশনটা বলে দিই যে কীভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। প্রথমত এই চ্যাপ্টারটার যেসব থিওরি কম্পোনেন্ট আছে সেগুলো আমি তোমাদের এখানে বোর্ডের সামনে এসে বোঝাবো, যেমনটা সচরাচর ক্লাসে করি। আর যেগুলো তোমাদের হাতে কলমে দেখানো উচিত, কারণ এটা তো পাওয়ার পয়েন্ট, তো সো খুব প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার। যেসব ফাংশনস বা যেসব অপশনস তোমাদের হাতে কলমে দেখানো উচিত, আমি একটু সাইডে সরে যাব যাতে করে তোমরা পুরো বোর্ডটা দেখতে পারো, এবং আমরা একদম একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যা করছিলাম এখানেও তাই করব। আমি যেভাবে প্ল্যান করছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর, স্পেসিফিকলি তিনটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে এই টপিকগুলোকে বেসিক্যালি দুইটা অংশে ভাগ করার। একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হাউ, এই দুটো কম্পোনেন্ট। এই হোয়াট কম্পোনেন্টে আমরা জানবো যে কোনো একটা স্পেসিফিক সফটওয়্যার দিয়ে আসলে কি কি করা সম্ভব বা কি কি করা যায়, এবং আমরা হাউ কম্পোনেন্টে শিখব যে ওই কাজগুলো কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, হোয়াট কম্পোনেন্টে আমরা কি জানবো, হোয়াট কম্পোনেন্টে আমরা জানবো কি কি করা সম্ভব, আর হাউ কম্পোনেন্টে জানবো কিভাবে করা সম্ভব। ঠিক আছে, এই সেম টেমপ্লেটটা আমরা ফলো করছিলাম ওয়ার্ড পড়ানোর সময়ও, সো এখানেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তা আমরা এখন দেখো, প্রথম যে টপিকটা ইন্ট্রোডাকশন টু প্রেজেন্টেশন সফটওয়্যারের, প্রেজেন্টেশন সফটওয়্যার কি এটা আমি একটু পরেই বোঝাচ্ছি তোমাদের, কিন্তু একটা ব্যাপার জাস্ট মাথায় রাখো যে বাজারে কিন্তু অনেক ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, কিন্তু আমরা এই স্পেসিফিক লেকচারটা বা স্পেসিফিক চ্যাপ্টারটার জন্য সবচেয়ে বেশি যে ইউজ করা হয় যে সফটওয়্যারটা, একদম মোস্টলি ইউজড সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। বাট এর কাছাকাছি বা অন্যান্য প্রেজেন্টেশন সফটওয়্যারও বাজারে আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একদম সেটা নিয়ে আমরা এই ক্লাসগুলো কন্ডাক্ট করব। তাহলে আমরা শুরু করি। এই প্রথম টপিকটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কি। এখানে বেশ সুন্দর গোছানো একটা সংজ্ঞা দেওয়া আছে, বাট এই সংজ্ঞাটার মর্মার্থ তুমি এখন বুঝতে পারবা না। তুমি এই সংজ্ঞাটা কিভাবে আমরা পড়বো, আমরা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করব। আগে আমরা সামনের যে টপিকগুলো আছে যেখানে আমরা হাতে কলমে দেখব যে কিভাবে কি করতে হয়, পাওয়ার পয়েন্টে কীভাবে স্লাইড বানাতে হয়, কিভাবে থিম রেডি করতে হয়, কিভাবে কোনো একটা মাস্টার স্লাইড তৈরি করতে, অ্যান্ড সো অন, অনেকগুলো টপিক আছে। ওই টপিকগুলো আমরা আগে হাতে কলমে প্র্যাকটিস করে আমরা ফিরে আসবো হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কি এটা বোঝানোর জন্য। একটু উইয়ার্ড লাগতেছে না, আমরা পিছনের দিক থেকে সামনে আসতেছি। এর কারণ হচ্ছে ভাইয়া, তুমি এই সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার কি এই সংজ্ঞাটা পড়লে হয়তো বা লিখতে পারবা বা তোমার হচ্ছে কী আছে এটা বুঝতে পারবা, বাট অ্যাকচুয়ালি ভালো করে বোঝার জন্য তুমি যখন হাতে কলমে প্র্যাকটিস করবা তখন দেখবা এই বিষয়টা আরও মেক সেন্স করবে। এনিওয়ে, যেহেতু একদম প্রথম স্লাইড, আমি একটু ডেফিনেশনটা বলে দিই। বাট যেমনটা বললাম, এই ডেফিনেশনটা তোমার কাছে আরও ওয়ার্ডি মনে হবে যখন তুমি কাজগুলো করে তারপর ডেফিনেশনটা পড়বা। তাহলে আমরা একটু হোয়াট কম্পোনেন্টে আসি। এখন ভাইয়া কোনো হাউ কম্পোনেন্ট চিন্তা করব না, জাস্ট একটু জেনে রাখো হোয়াট ক্যান বি ডান, দ্যাটস ইট। ওকে, লেটস স্টার্ট। প্রেজেন্টেশন সফটওয়্যার কি? প্রেজেন্টেশন সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীদের তথ্য, ধারণা বা প্রকল্প সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, দেখো এর নামই কি, প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে নামেই তার কিছুটা পরিচয় পাওয়া যায় যে এমন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো তৈরি করাই হয়েছে প্রেজেন্টেশনের পারপাসে। তুমি তোমার একটা কোর আইডিয়া
তুমি কারোর কাছে প্রেজেন্ট করবা, সেটা কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করবা, সেই পারপাসেই মেইনলি এই সফটওয়্যারগুলো বিল্ড করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো প্রেজেন্টেশন সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহারকারীদের তথ্য, ধারণা বা প্রকল্প সুন্দরভাবে উপস্থাপন করার জন্য স্লাইড তৈরি ও সাজানোর সুযোগ দেয়। এটি সাধারণত টেক্সট, ছবি, ভিডিও, অডিও ও গ্রাফিক্স ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখন কিভাবে আমরা টেক্সট অ্যাড করব, কিভাবে ছবি, ভিডিও অ্যাড করব, কিভাবে কোনো একটা স্লাইড তৈরি করব, সব কিছু আমরা একটু পরে জানবো। বাট যেমনটা ভাইয়া বললাম, আমরা আলোচনা করতেছি হোয়াট কম্পোনেন্ট নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে একদম এখন যদি আপাতত একটু মানে কনভিনিয়েন্সের সুবিধার্থে ধরে নিই যে কোর আইডিয়াটা কি। কোর আইডিয়া হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে ভাইয়া এমন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলোর মূল পারপাস হচ্ছে তোমাকে তারা প্রেজেন্টেশনে হেল্প করবে, কোনো কিছু উপস্থাপনে হেল্প করবে, সেটা হোক কোনো ছবি, টেক্সট, কোনো ডকুমেন্ট, কোনো ভিডিও। হ্যাঁ, তোমার কোর আইডিয়াটা তুমি যাতে সুন্দরভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতে পারো, সেই পারপাসেই হচ্ছে এই প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে। আর আমরা এই চ্যাপ্টারটার মধ্যে দ্য মোস্টলি ইউজড প্রেজেন্টেশন সফটওয়্যার হুইচ ইজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়েই মেইনলি আমরা স্টিক করব, বাট দেয়ার আর সেভারাল অপশনস আউট দেয়ার। তাহলে দেখো কী কী উদাহরণ আছে, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়াও আর কী কী অল্টারনেটিভস আছে। প্রথম তো দ্য মোস্টলি ইউজড, দ্য ওয়াইডলি ইউজড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সর্বাধিক জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। আই রিয়েলি হোপ যে তোমরা অলরেডি অনেকে এটা ইউজ করছো বা অলরেডি এটার ব্যাপারে জানো, বাট দেয়ার আর সাম অল্টারনেটিভস। গুগল স্লাইড খুব কাছাকাছি একটা সফটওয়্যার। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টটা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট, মাইক্রোসফট হচ্ছে পাওয়ার পয়েন্টের প্যারেন্ট কোম্পানি, আর স্লাইডের প্যারেন্ট কোম্পানি হচ্ছে গুগল। হ্যাঁ, আচ্ছা, সো গুগল স্লাইড অনলাইন ভিত্তিক, সহজে শেয়ার করা যায়। তারপরে অ্যাপল, যারা তোমরা অ্যাপল ইকোসিস্টেমে আসো, ম্যাক ইকোসিস্টেমে ম্যাক ওএস ইউজ করতেছো, তাদের জন্য অ্যাপল কিনোট, এটা প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। বাট স্পেসিফিকলি যারা অ্যাপল এনভায়রনমেন্টের মধ্যে আসো, ম্যাক ওএস ইউজ করো, আইওএস, তারপরে হচ্ছে তাদের জন্য মেইনলি অ্যাপল কিনোট। আর আরও একটা এআই ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার আছে, বেশ পপুলার আউটসে, এআই ইন্টিগ্রেটেড প্রেজেন্টেশন সফটওয়্যার, সেটার নাম হচ্ছে প্রিজি এআই। ওকে, এটা খুব ইউজফুল একটা টুল, এটা তোমরা একবার এক্সপ্লোর করতে পারো। আর আরও একটা জিনিস আছে, আমি একটু ফাঁকে বলে রাখি, তোমরা এখন যেহেতু বর্তমান 2026-এ বা গত বছর থেকে এআই এর একটা বিশাল বুম আসছে, তোমরা যদি একটু ইন্ডাস্ট্রির সাথে একটু আপডেটেড থাকো, তাহলে এআই কিন্তু খুব রেভলিউশনাইজড হয়েছে হচ্ছে লাস্ট 2024-25-এর মধ্যেই। আরও খুবই পাওয়ারফুল একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, সেটা হচ্ছে গামা.এআই। মানে এটা এত ভালো কাজ করতে পারে, এত পাওয়ারফুল, তোমরা যদি একটু ইউজ করে দেখো অবাক হয়ে যাবা, ঠিক আছে? এত স্মার্ট এই সফটওয়্যারটা আর কি। বাট আমরা স্টিক করতেছি না গামাতে, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্টিক করব। বাট তোমাদের যদি কারো গামা নিয়ে আগ্রহ থাকে, দেন ইউ ক্যান গো ফর ইট। খুবই দারুণ একটা সফটওয়্যার গামা.এআই। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা এই স্লাইডের সারমর্ম কী ভাইয়া? সারমর্ম হচ্ছে আমরা পড়তেছি হোয়াট কম্পোনেন্ট নিয়ে। এখন আমাদের মাথা ব্যথা না কিভাবে করতে হয়, জাস্ট আমরা জানবো কি করা যায়। প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে এমন কিছু সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো এমন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার বেসিক্যালি, যেগুলো তোমার প্রেজেন্টেশনের পারপাসে ব্যবহার করা হবে। তুমি এখানে তোমার কোর আইডিয়াটা উপস্থাপন করার জন্য, সেটা হোক কোনো ভিডিওর ফর্মে, কোনো টেক্সটের ফর্মে, কোনো অডিওর ফর্মে বা কোনো ছবির ফর্মে, হোয়াট এভার ইট ইজ, তুমি সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা যে সফটওয়্যারগুলোর মাধ্যমে। সহজ কথায় সেগুলোই হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। আর বাজারে প্রেজেন্টেশন সফটওয়্যার অনেক আছে, তার মধ্যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপর গুগলের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে গুগল স্লাইড। আর এআই ইন্টিগ্রেটেড কিছু সফটওয়্যার আছে, প্রিজি আছে, গামার কথা বললাম। হ্যাঁ, তারপর তোমরা যারা অ্যাপল ইকোসিস্টেমের মধ্যে আসো, তাদের জন্য হচ্ছে অ্যাপল কিনোট। ওকে,
সো আই থিঙ্ক এই স্লাইডের কন্টেন্টগুলো বুঝতে পারছো। ওকে, জাস্ট আচ্ছা, এরপর আমরা দেখব যে প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো বিল্ড হয়েছে, কিন্তু তাদের মানে অ্যাপ্লিকেশন ফিল্ডগুলো কোথায়, কোন কোন স্পেসিফিক ফিল্ডের মধ্যে তাদের ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। দেখো, প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহৃত ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিল্ড বেসিকলি শিক্ষাক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান। তোমরা অনেকেই হয়তো দেখবা স্কুল কলেজে এখন টিচাররা বা ইউনিভার্সিটিতে টিচাররা কী করেন, ওনারা যে টপিকটা পড়াচ্ছেন অনেক টিচার কী করেন ওই টপিকটা নিয়ে একটা স্লাইড বানায় নিয়ে আসেন, বানায় এসে প্রজেক্টরের মাধ্যমে বা উনি যে কোনো কিছু থ্রুতে স্টুডেন্টদের প্রেজেন্ট করে। মানে ওনার যে টপিকটা উনি পড়াবেন সেটাতে স্টুডেন্টরা আরও ভালো করে সেটা বুঝতে পারে, সেটার জন্য উনি পাওয়ার পয়েন্টের স্লাইড বানায় নিয়ে আসেন বা গুগলে স্লাইড বানায় নিয়ে আসেন, সেগুলো স্টুডেন্টদের ওইটার মাধ্যমে পড়ান আর কি। এটা আরও মানে বুঝতে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে আর কি। আচ্ছা, তো শিক্ষাক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান, অনেক জায়গায় দেখবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে যখন কোনো কিছু শেখানো হয় তখন ওইখানের যে ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি অনেক সময় মানে তোমার হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকেন। বিভিন্ন ব্যবসা ও কর্পোরেট মিটিংয়ে দেখা যায় অনেক কিছু তোমার অনেক প্ল্যানস থাকে, তারপর হচ্ছে বিভিন্ন রিপোর্ট থাকে, সেলস রিপোর্ট, মার্কেটিং রিপোর্ট, অনেক রিপোর্ট থাকে, তারপর হচ্ছে কোনো একটা প্রজেক্ট কীভাবে প্ল্যান করতে হবে সেইগুলো নিয়ে বিভিন্ন বিজনেস মিটিং হয়, বিভিন্ন কর্পোরেট সেটিংয়ে বিভিন্ন মিটিং হয়, সেইখানে এসব বিভিন্ন টুল ইউজ করা হয় যাতে করে যারা ক্লায়েন্ট আছে বা যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে বিষয়টাকে ভালো করে বোঝানো যায় যে হোয়াট উই আর রিয়েলি ট্রাইং টু ডু। ওকে, আচ্ছা, সো আই গেস বুঝতে পারছো। বিভিন্ন সেমিনার আর ওয়ার্কশপেও ব্যবহার করা হয়। তোমরা হয়তো অনেকে যারা টুকটাক সেমিনারে অ্যাটেন্ড করছো বা বিভিন্ন ওয়ার্কশপে অ্যাটেন্ড করছো অনলাইন অফলাইন, তোমরা হয়তো বা দেখছো যে প্রেজেন্টেশন সফটওয়্যার সেখানেও কাজে লাগে। বিভিন্ন রিসার্চ আর মানে প্রকল্প বলতে প্রজেক্ট আর কি, বিভিন্ন রিসার্চ আর বিভিন্ন প্রজেক্ট যখন প্রেজেন্টেশন করা হয় তখনও এই সফটওয়্যারগুলোর কাজে লাগে। অনেক সময় দেখা যায়, ধরো আমি একটা বাস্তব উদাহরণ দিয়েই বলি, তুমি একটা রিসার্চ পেপার তুমি লিখছো, সাধারণত জার্নালে যে পেপারগুলো যায় সেগুলো বেশ লেন্দি হয়, হ্যাঁ, ধরো 10, 15, 20, 25 পেজের পেপার হয়। এখন তোমাকে যদি কেউ তোমার পেপারের কোর আইডিয়াটা জিজ্ঞেস করে বা তুমি যদি তাকে বুঝাইতে চাও যে তুমি কোন টপিক নিয়ে রিসার্চ করতেছো, তাহলে তো নিশ্চয়ই তুমি 15-20 পেজের পেপারটা হয়তো বা তার কনভিনিয়েন্সের জন্য দিতে পারো, বাট উনি কি পুরোটা একদম গো থ্রু করবে, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তাহলে ইনস্টেড তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার পেপারের কোর আইডিয়া বা তুমি যে ফিল্ডে রিসার্চ করছো সেই জিনিসগুলো নিয়ে তুমি একটা প্রেজেন্টেশনের একটা স্লাইড বানাও, 5, 10, 15 পেজের স্লাইড বানাও, যাতে করে সহজেই খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই কেউ বুঝতে পারে যে তোমার রিসার্চের টপিকটা কি। সো এটা হচ্ছে খুব ভালো একটা ইউজ কেস যে রিসার্চের বিভিন্ন প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। মার্কেটিং আর পণ্য প্রদর্শনের জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। এই হচ্ছে বেসিক্যালি কিছু ইউজ কেস, বাট অবভিয়াসলি এর চেয়ে আরও অনেক ইউজ কেস আছে, বিভিন্ন জায়গায় এখন এগুলো ইউজ করা হয়, খুব কমন হয়ে গেছে এগুলো। আচ্ছা, এখন প্রেজেন্টেশন সফটওয়্যার আমি বুঝলাম যে কোথায় ব্যবহার করা হয়। এখন এটার আসলে সুবিধাগুলো কী? সুবিধা কি দেখো, তথ্যকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। খুব ওই যেমনটা বললাম যে তোমার 15 পেজের একটা বা 20-25 পেজের রিসার্চ পেপার কেউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড টু এন্ড গো থ্রু করবে এমন হয়তো বা সবার ধৈর্য বা আগ্রহ নাই থাকতে পারে। তো তুমি কি করবা, তুমি যাতে মানে তাদের সময় বাঁচে বা তুমি যে কোর আইডিয়াটা উপস্থাপন করতে চাচ্ছ তুমি চাইলে সহজেই তাদের সামনে সেটা উপস্থাপন করতে পারবা। ওকে, আচ্ছা, শ্রোতাদের মনোযোগ ধরে রাখা সহজ হয়। ওই যে বললাম 20 পেজ 25 পেজের একটা পেপার, বা জাস্ট পেপারের উদাহরণ দিচ্ছি, বাট এটা অন্য যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল হতে পারে। এত বড় পেপার পড়ার মনোযোগ তো সবার নাও থাকতে পারে, তাই না? স্লাইডের মাধ্যমে জটিল তথ্য সহজবোধ্য হয়। যখন আমরা বিভিন্ন স্লাইডের দেখাবো তখন দেখবা স্লাইডে তুমি সহজে যাতে মানুষ বুঝে এতে করে বিভিন্ন মানে ইমেজ অ্যাড করতে পারো, বিভিন্ন ভিডিও অ্যাড করতে পারো। এটার মূল রিজনটা আমি তোমাদের একটু বুঝাই বলি। অনেক সময় দেখা যায় রিসার্চ পেপারে অনেক টেকনিক্যাল টার্ম থাকে। তুমি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও বা তুমি যদি অন্য কোনো টেকনিক্যাল সেগমেন্টেড হও বা তোমার হচ্ছে বিভিন্ন লাইফ সায়েন্সের সেগমেন্টেড হও, তাহলে অনেকগুলো টেকনিক্যাল টার্ম কিন্তু পাবলিক সবসময় বোঝেন না, তাই না? স্বাভাবিক, সবাই তো আর ওই ফিল্ডের না।
তাহলে তুমি চেষ্টা করবা যে তারাও যাতে সহজে বোঝে তোমার রিসার্চের থিমটা, তোমার ফিল্ডে না হয়েও। তাহলে তুমি কি করতে পারো, কিছু ইমেজ অ্যাড করতে পারো, কিছু অ্যানিমেশনস অ্যাড করতে পারো, কিছু ভিডিও অ্যাড করতে পারো, জাস্ট টু বি মানে কি বলবো, জাস্ট টু বি ক্লিয়ার যে তুমি মানে এই টপিকটা দিয়ে কি মিন করতেছো, বা এই টপিকটার ফিউচার স্কোপ কি, বা তুমি কি নিয়ে কাজ করতেছো অ্যান্ড হোয়াট নট, এরকম আর কি। ঠিক আছে, জাস্ট টু মেক শিওর যে সবাই বুঝতেছে, এটা হচ্ছে কথা। সহযোগী প্রকল্পে একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে। অনেক সময় দেখা যায় কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা ডকুমেন্টে শুধুমাত্র একজন মানুষ কাজ না করে একাধিক মানুষ কাজ করে। তোমরা যদি আমার প্রিভিয়াস লেকচারগুলো ফলো করো, ভাইয়া কিন্তু একটা জিনিস দেখাইছিলাম যে কোলাবোরেটিভ এডিটিং। আই হোপ তোমাদের মনে আছে, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড পড়ছিলাম যে একটা স্পেসিফিক ডকুমেন্টে একাধিক মানুষ কাজ করতেছে, তাহলে সেটাও যাতে স্মুথলি হয় সেই ব্যাপারটাও এনশিওর করে এই যে প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো, সময় ও শ্রম বাঁচায়। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সুবিধা, খুবই ইউজফুল কিছু এখানে জিনিসপত্র আছে, তোমরা একবার গো থ্রু করতে পারো। আচ্ছা, ইম্পর্টেন্স অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, গুরুত্ব কী আসলে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনগুলোর। প্রথমে দেখো ভিজুয়াল যোগাযোগ। ভিজুয়াল বলতে আসলে ভাই কোনো কিছু বোঝায়, মানে ভিজুয়াল মানে ভিজুয়ালাইজেশন বলতে যেটা বুঝি, যে কোনো একটা জিনিসকে ছবি বা বিভিন্ন ভিডিও বা অ্যানিমেশনের মাধ্যমে শো করা, যাতে করে সহজেই মানুষের বোধগম্য হয় আর কি। সো ভিজুয়াল যোগাযোগ কি, জটিল তথ্যকে ছবি, চার্ট, ডায়াগ্রাম, ভিডিওর মাধ্যমে সহজে উপস্থাপন করা যায়, সেটাকে আমরা ভিজুয়ালাইজেশন বা ভিজুয়াল কমিউনিকেশন বলতেছি আর কি। তারপর হচ্ছে আকর্ষণীয় উপস্থাপন, টেক্সট, ছবি, অ্যানিমেশন ও সাউন্ড ব্যবহার করে দর্শকের মনোযোগ ধরে রাখা যায়। মানে তোমার হচ্ছে মানে মানুষজনের অ্যাটেনশন স্প্যান তো খুব কম, বুঝছো। সো তুমি যে কাজটা করবা সেটা মানুষের মানে যত কম সময়ের মধ্যে মানুষকে বোঝানো যায় যে হোয়াট ইউ আর রিয়েলি ট্রাইং টু ডু, তাহলে মানুষের তো অ্যাটেনশন স্প্যান কম, মানুষ তো তোমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিবে না, তাই না? তাহলে অল্প একটু সময়, অল্প একটু ছোট্ট স্লটের মধ্যে তোমার চেষ্টা করতে হবে তোমার কোর আইডিয়াটা তাদের বোঝানোর আর কি। এই পারপাসকে কেন্দ্র করেই আসলে প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো বিল্ড করা হয়েছে। আচ্ছা, শিক্ষা ও প্রশিক্ষণে শিক্ষকরা পাঠ্য বিষয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। তোমরা হয়তো বা দেখছো অনেক টিচার মানে প্রেজেন্টেশনে মানে মাইক্রোসফট পিপিটি ফাইল বা গুগল স্লাইডে ক্লাস নেন, এটা খুব ইউজফুল একটা জিনিস, পোলাপান ভালো করে বুঝতে পারে। অনলাইন ক্লাস ও প্রশিক্ষণে কার্যকরভাবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে দেখবা যে অনলাইন বিভিন্ন ক্লাসে, সেটা হোক জুমে বা গুগল মিটে, অনেক সময় টিচারদের যে স্লাইড আছে উনি সেটা স্ক্রিন শেয়ার করে স্টুডেন্ট দেখান আর কি। স্টুডেন্টরা দেখাইলে তারা মানে বুঝতে পারে আর ভালোভাবে, গদবাধা থিওরি না থেকে একটু বিষয়টাকে একটু ইন্টারেস্টিং করা। তারপর হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যে রিপোর্ট, প্রজেক্ট প্ল্যান, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সেলস পিচ সহজভাবে তুলে ধরা যায়। সেলস পিচ বলতে মানে ধরো আমি মানে পিচিং ব্যাপারটা একটু বুঝাই বলি। ধরো তোমার একটা প্রোডাক্ট আছে, লেটস তুমি এই কলমটা তুমি মানে উদ্ভাবন করছো বা এটা তোমার প্রোডাক্ট। এখন সেটা তুমি কি করবা, কারো কাছে সেল করবা যে ভাই দেখেন আমার এই একটা কলম আছে, এটার এই সুবিধা, এই অসুবিধা, অসুবিধা তো বলবা না, সুবিধা বলবা আর কি, এই সুবিধা, হ্যাঁ, তারপর এটা দিয়ে এটা করা যায়, এটা করা যায়, দামে কম, মানে মার্কেটে অন্যান্য যে কোম্পানি আছে যারা এই কলমগুলো বিক্রি করে তাদের চেয়ে তুমি কেন বেটার, কোন কোন দিক দিয়ে তুমি বেটার, হ্যাঁ, তুমি কি কি তোমার ইউনিক আছে তোমার প্রোডাক্টের মধ্যে, এই সবগুলো অন্যজনকে জানানো, মানে মোস্টলি ইনভেস্টরকে জানানো, এটাকে বলে পিচ করা। ঠিক আছে, আচ্ছা, এনিওয়ে, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, তারপর ডিসিশন মেকিংয়ে এটা হেল্প করবে। গ্রাফ, চার্ট ও টেবিল ব্যবহার করলে ডেটা বিশ্লেষণ সহজ হয়, যা দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কীভাবে এটা ডিসিশন মেকিংয়ে সাহায্য করে আমি তোমাদের একটু বুঝাই বলি। ধরো মানে ব্যাপারটা কীরকম, তুমি কোনো একটা আইডিয়াকে, সেটা হোক যে কোনো ফিল্ডের আইডিয়া, যে কোনো টপিকের আইডিয়া, যখন তুমি একটা আইডিয়াকে যত সিম্পলিফাই করে ফেলবা, ঠিক আছে, সেটাকে ভেঙে ছোট করতে 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 যত সিম্পলিফাই করতে পারবা, তত তোমার সেটার ব্যাপারে ক্ল্যারিটি বাড়বে। ঠিক আছে, কোনো একটা টপিক তুমি পড়তেছো, এখন তুমি যদি পুরো টপিকটাকে অ্যাট ওয়ান্স বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বুঝবা না। তুমি অল্প অল্প ছোটো করে ভেঙে যদি এটা মানে সিম্পলিফাই করো, তাহলে ওই টপিকটার কোর আইডিয়া তোমার কাছে আরও বেশি মেক সেন্স করবে, তাই না? তুমি আরও ওইটা মানে কোর যে এসেন্স আছে সেই এসেন্সটা ভালো করে বুঝতে পারবা। এজন্যই আসলে বলা হয় তুমি যখন কোনো কিছু মানে পুরো আইডিয়াটা একদম গদবাঁধা থিওরির মধ্যে না রেখে সেটাকে বিভিন্ন গ্রাফসে, বিভিন্ন চার্টে উপস্থাপন করো বা বিভিন্ন ডায়াগ্রামে উপস্থাপন করো, তখন দেখা যায় বিষয়টা সিম্পলিফাইড হয়ে যায়, কনজেস্টেড হয়ে যায়,
এবং তোমার ডিসিশন নিতে সহজ হয়, কারণ ক্ল্যারিটি আসছে, এজন্য আর কি। ডিজিটাল শেয়ারিং ইমেইল, ক্লাউড বা ওয়েবের মাধ্যমে সহজেই শেয়ার করা যায়। পিপিটি ফাইল তুমি একটা তৈরি করছো, মানে একটা প্রেজেন্টেশন ফাইল তুমি তৈরি করছো, এটা তোমার কাছেই থাকবে, ব্যাপারটা এমন না, তুমি চাইলে মানুষজনের কাছে শেয়ার করতে পারো অবভিয়াসলি। আচ্ছা, সো আচ্ছা, আরেকটা জিনিস মাঝখানে একটু বলে নিই তোমাদের, এক্সটেনশনের ব্যাপারটা। জাস্ট আ মিনিট। এক্সটেনশন আমরা যখন আলোচনা করতেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সটেনশনটা সেটা হচ্ছে লেটেস্ট যেটা, সেটা হচ্ছে ডক এক্স। ঠিক আছে, ডক এক্স এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। এক্সটেনশন বলতে মানে কোনো একটা ফাইলের লাস্ট পার্টটুকু, যেটুকু দিয়ে তুমি বুঝবো এটা কোন ধরনের ফাইল। তোমার যদি ফাইলটা থাকে, লেটস তোমার ফাইল হচ্ছে ধরো মাই প্রেজেন্টেশন ডট পিডিএফ, তাহলে তুমি বুঝবা যে এটা একটা পিডিএফ ফাইল, এটা একটা পিডিএফ ফাইল। এই এক্সটেনশনটুকু দিয়েই আসলে বোঝা যায় এটা কোন ধরনের ফাইল। সেই ফাইলটা একটা ভিডিও হতে পারে, একটা অডিও হতে পারে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে একটা ডকুমেন্ট হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা মানে পিপিটি ফাইল হতে পারে। ধরো তুমি যদি দেখো যে তোমার ইটস এ মাই প্রেজেন্টেশন ডট MP3, তোমরা নিশ্চয়ই জানো MP3 হচ্ছে কোনো মানে মিউজিক বা কোনো অডিওর আর কি, মিউজিক না অ্যাকচুয়ালি অডিওর এক্সটেনশন। ঠিক আছে, বিভিন্ন তোমরা গান টান শুনলে দেখবা যে গানের এক্সটেনশন থাকে, মানে অডিও গানের এক্সটেনশন থাকে হচ্ছে MP3। তুমি যদি কোনো ভিডিও দেখো তাহলে মাই প্রেজেন্টেশন ডট MP4 হচ্ছে কোনো ভিডিওর এক্সটেনশন, এরকম। তাহলে আমরা যদি দেখি যে যদি এমন হয় যে আমার এটা থাকে মাই প্রেজেন্টেশন বা মাই ফাইল ডট ডক এক্স, আচ্ছা এক্স স্ট্যান্ডস ফর এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে তোমার মাই ফাইল ডট ডক্স থাকলে বুঝবা এটা একটা মাইক্রোসফট ডকুমেন্ট ফাইল, মাইক্রোসফটের ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট আর কি। তুমি যদি এমন দেখো যে মাই ফাইল ডট PPTX, এই যে PPTX এটাই হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের এক্সটেনশন, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের এক্সটেনশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে আমরা যখন ডট ডক্স দেখছিলাম, ডট ডক্স কার ডকুমেন্টের, ওয়ার্ড ডকুমেন্টের, আর ডট PPTX কার এক্সটেনশন, পাওয়ার পয়েন্টের এক্সটেনশন, এরকম। তাহলে এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশন দেখে আমরা সহজেই বুঝতে পারি সেটা কোন ধরনের ফাইল, ঠিক আছে, সেটা কি অডিও, সেটা কি ভিডিও, না ওয়ার্ড ডকুমেন্ট, নাকি প্রেজেন্টেশন, নাকি PDF, নাকি কি আর কি। ওকে, সো এটা আমরা বুঝতে পারি কি দেখে, এক্সটেনশন দেখে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে প্রিন্সিপালস অফ ডিজাইনিং প্রেজেন্টেশন। তোমরা যারা একটু মানে ভিডিও এডিটিং করো বা যারা একটু ফটোশপে কাজ টাজ করো, তোমরা অনেকেই হয়তো বা জানবা যে কিছু রুলস আছে, ঠিক আছে, ছবি এডিটিং বলো, ভিডিও এডিটিং বলো, বা অন্য যে কোনো ক্রিয়েটিভ কাজের কিছু প্রিন্সিপাল আছে, যে ঠিক আছে কিছু নীতিমালা, কিছু নীতিমালা ধরে আমি আগাবো। ধরো তুমি যখন একটা পেপারের কথা ধরো, একটা রিসার্চ পেপারের কথা ধরো, প্রত্যেকটা রিসার্চ পেপার দেবে একটা স্পেসিফিক টেমপ্লেট ফলো করা। প্রথমে অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে মেথোডোলজি, তারপরে রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। প্রত্যেকটা কম্পোনেন্ট ফিক্সড। এবার কম্পোনেন্টগুলোর মধ্যে কন্টেন্ট অবশ্যই আলাদা, এক এক পেপারের কন্টেন্ট এক এক রকম, বাট সবাই একটা স্পেসিফিক টেমপ্লেট ফলো করতেছে কোন পয়েন্টের পর কী। সো এই প্রিন্সিপালগুলো বলতে বোঝায় যে তুমি যখন একটা প্রেজেন্টেশন ফাইল বানাবা, তখন কোন কোন জিনিস তোমার মাথায় রাখা লাগবে সেই প্রেজেন্টেশন ফাইলটাকে সুন্দরভাবে বানানোর জন্য, ঠিক আছে, সেগুলোকে আমরা বলতেছি প্রিন্সিপালস অফ ডিজাইনিং প্রেজেন্টেশনস। তাহলে মূল নীতিমালা দেখো, প্রথমটা হচ্ছে সিম্পলিসিটি, সরলতা বজায় রাখা। স্লাইডগুলোতে অযথা বেশি লেখা বা ছবি দেওয়া যাবে না। প্রতিটি স্লাইড একটি মূল ধারণা বহন করে। এই ব্যাপারটা একটু বুঝাই বলি। তুমি তোমার স্লাইড বানাচ্ছ কেন, আগে এটা আগে চিন্তা করো, স্লাইড আমরা বানাচ্ছি কেন?
যাতে করে আমার কোর আইডিয়াটা খুব সিম্পলি মানুষের কাছে উপস্থাপন করতে পারি যে দেখেন ভাই আমি কী নিয়ে কাজ করছি, তাই তো? এখন আমি যদি ওই সিম্পলিসিটির বিষয়টাকে মাথায় না রেখে খুব টেকনিক্যাল জিনিসপত্র বা খুব হিজিবিজি লেখা, খুব হিজিবিজি রং চং করে একদম মানে একদম পুরো বিষয়টাকে মেসড আপ করে যদি আমি মানুষের কাছে উপস্থাপন করি, তাহলে আমার যে কোর আইডিয়াটা ছিল যে হ্যাঁ আমার মানুষজনকে সিম্পলি এটাকে উপস্থাপন করতে হবে, তাহলে সেই কোর আইডিয়াটাকে থাকলো। আমি যদি অনেক বেশি কালার্স ইউজ করি, অনেক বেশি হিজিবিজি করে ফেলি, তারপর হচ্ছে অনেক লেখা অ্যাড করি, এরকমভাবে অনেক টেক্সটের পর টেক্সট, গাদা গাদা টেক্সট, টেকনিক্যাল জিনিসপত্র দিয়ে ভরে রাখি, তাহলে যে আমার মূল উদ্দেশ্য যে আমি মানুষকে সহজভাবে বোঝাবো যে আমি কী নিয়ে কাজ করছি, সেটা কি থাকলো না। তাহলে এই জন্য দ্য ভেরি ফার্স্ট থিং ইউ নিড টু মেক শিওর যে ইউর স্লাইডস আর ইউর প্রেজেন্টেশনস আর সিম্পল। ঠিক আছে, যত সিম্পল তত ভালো, এটা হচ্ছে কথা। আচ্ছা, স্লাইডগুলোতে অযথা বেশি লেখা বা ছবি দেওয়া যাবে না। আবার তুমি তোমার ছবি দিতে বলছো, তুমি অনেকগুলো ছবি একসাথে দিছো, হিজিবিজি একটার মধ্যে একটা ঢুকে গেছে, তাও করা যাবে না। সব কিছুর একটা লিমিট থাকা লাগবে, যেটাতে মানুষ সুন্দর করে বুঝতে পারে সেটা। প্রতিটি স্লাইড একটি মূল ধারণা বহন করবে। এরপর হচ্ছে কনসিস্টেন্সি, একই রকম স্টাইল। তোমরা নিশ্চয়ই ভাই এতক্ষণ ফন্ট যদি ওয়ার্ডের ক্লাস করে থাকো, আর আই উড হাইলি সাজেস্ট যে তোমরা ওয়ার্ডের ক্লাস করে তারপর এখানে আসো। আমরা যখন আলোচনা করছিলাম ফন্টের কালার নিয়ে আলোচনা করছিলাম, ফন্ট স্টাইল নিয়ে আলোচনা করছিলাম, ফন্ট সাইজ ছিল, লেআউট ছিল, তাই না, অনেক কিছু ছিল কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। সো এখানে যখন ফন্ট, রং এগুলো আসবে, আই গেস তোমরা রিলেট করতে পারতেছো। আচ্ছা, ধরো তোমার কাছে একটা প্রেজেন্টেশন আছে 5 পেজে, ধরো 5টা স্লাইড আছে, 1 2 3 4 5, আর 5টা স্লাইডে তুমি যা যা লিখছো, এক একটার রং এক এক রকম, এক একটার ফন্ট এক এক রকম, কোনোটায় তুমি টাইমস নিউ রোমান দিছো, কোনোটায় কোনোটা টাইমস নিউ রোমান দিছো, কোনোটা এরিয়াল দিছো, কোনোটায় কমিক সেন্স দিছো, তাহলে পুরো জিনিসটা কি মেসড আপ হয়ে গেল না? একটা স্পেসিফিক ডকুমেন্ট, মানে 5টা স্লাইড হোক, ডকুমেন্ট তো একটা, তাহলে একটা ডকুমেন্টের মধ্যে তুমি এক এক জায়গায় এক এক ধরনের কালার ইউজ করতেছো, এক এক জায়গায় এক এক থিম ইউজ করতেছো, এক এক জায়গায় এক এক ফন্ট ইউজ করতেছো, তাহলে পুরো যে বিষয়টা কনসিস্টেন্সি, যে একটা সিঙ্গেল টেমপ্লেট, একটা সিঙ্গেল কালার, একটা সিঙ্গেল ফন্ট ধরে রাখার যে ব্যাপারটা, ওটা তো থাকলো না, তখন পুরো জিনিসটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল। তাহলে আমাদের পুরো ব্যাপারটা সিম্পল তো রাখতেই হবে, অ্যান্ড উই অলসো নিড টু মেক শিওর দ্যাট আওয়ার document, our presentation is consistent in a sense. It should have the same font, it should have the same theme, and it should have the same template as well. ঠিক আছে, ওকে। সো এলোমেলো ফন্ট বা রং এড়িয়ে চলো অবশ্যই, এটা খুব মানে এই উল্টাপাল্টা ফন্ট খুবই আনপ্রফেশনাল, এটা কখনোই করা যাবে না। তুমি একটা থিম পছন্দ করো, একটা লেআউট পছন্দ করো ভাই, ওইটা নিয়েই তুমি সবসময় আগাও। একটা ফন্ট পছন্দ করো, ওই ফন্ট নিয়েই আগাও। এক এক জায়গায় এক এক ফন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইট লুকস ভেরি আনপ্রফেশনাল। ঠিক আছে, তুমি যদি উল্টাপাল্টা ইনকনসিস্টেন্ট কাজ করো, এটা খুব আনপ্রফেশনাল দেখে। আচ্ছা, রিডেবিলিটি, সহজ পাঠ্য, বড় ফন্ট ব্যবহার করো শিরোনামের জন্য, একটু পরে দেখব শিরোনামের জন্য। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে এই যে তোমাদের নিশ্চয়ই মনে আছে ফন্ট সাইজের কথা, ফন্ট সাইজ, ওকে। এই যে ফন্ট সাইজ, তুমি মানে শিরোনাম বলতে কোনো একটা আমার স্লাইড আছে, স্লাইডের মধ্যে ধরো হেডিং, লেটস এটা ইন্ট্রোডাকশন হচ্ছে এটা টাইটেল, ইন্ট্রোডাকশন, আর ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু লেখা আছে, তাহলে এটা যেহেতু ভাই হেডিং বা শিরোনাম, তাহলে এই লেখার যে ফন্ট সাইজ অবশ্যই তার চেয়ে এটা একটু বড় থাকতে হবে, একটু বোল্ড দিতে পারো, হ্যাঁ, এরকম আর কি, এটাই বুঝছে। আবার এর মধ্যে যে এটা দেখো শিরোনামের জন্য তুমি একটু বড়ই করছো, এটা 28, এটা হচ্ছে 20, বুঝছো? তাহলে এখানে যে টেক্সটগুলো থাকবে সেটার জন্য এটা 20, মানে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে সবসময় শিরোনামের জন্য 28 ইউজ করতে হবে, টেক্সটের জন্য 20 ইউজ করতে হবে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, তুমি লেখাগুলো এই ফন্ট সাইজে রাখলা, যে টাইটেলটা আছে সেটাকে তুমি 28 দিলা বা একটু কম বেশি দিলা, যাতে করে এটা হাইলাইট করা থাকে যে হ্যাঁ এটা হচ্ছে একটা টাইটেল। ওকে, ফন্ট হিসেবে পরিষ্কার বলতে মানে এখানে ধরো বিভিন্ন ফন্ট যেইগুলো আছে, টাইপ আছে, স্যান্স সেরিফ আছে, এরিয়াল আছে, ক্যালিব্রি আছে, টাইমস নিউ রোমান আছে, এই যে ফন্টগুলো, হ্যাঁ, যে এরিয়াল, তারপর স্যান্স সেরিফ, তারপর টাইমস নিউ রোমান, হ্যাঁ, এগুলো বেশ আর কি তোমার হচ্ছে বেশ নিট,
বেশ নিট অ্যান্ড ক্লিন। সো এই টাইপের ফন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। কমিক সেন্স বা আরও কিছু খুব উদ্ভট টাইপের খুব ফাঙ্কি কিছু ফন্ট আছে, সেগুলো ইউজ করার দরকার নেই। অ্যাটলিস্ট প্রফেশনাল সেটিংয়ে সেগুলো ইউজ করার দরকার নেই। চেষ্টা করো যতটুকু মিনিমাল, যতটুকু প্রফেশনাল থাকা যায় আর কি। ওকে, আচ্ছা। সো রিডেবিলিটি ব্যাপারটা গেল। এরপর ভিজুয়াল ব্যালেন্স, ভেরি ইম্পর্ট্যান্ট। টেক্সটের সাহায্যে প্রাসঙ্গিক ছবি, চার্ট, গ্রাফ ব্যবহার করো। প্রাসঙ্গিক ভাই, এটা তোমার রেলিভেন্ট হতে হবে, ঠিক আছে? তুমি ধরো, তুমি লেটসে তুমি যে টপিকটা আছে, তুমি ধরো টপিকটা তুমি তুমি কাজ করতেছো, লেটসে তুমি কাজ করতেছো জিন নিয়ে, মানে জিন টাইপের বা জেনেটিক কোনো একটা প্রজেক্টে তুমি কাজ করতেছো, তাহলে ওই সেম কন্টেন্টের মধ্যে তুমি লেটসে নিয়ে আসছো থার্মোডাইনামিক্সের জিনিসপত্র, তাহলে থার্মোডাইনামিক্স আর জিন হয়তো বা ওভাবে রিলেটেড না, ঠিক আছে? বাট তুমি মানে একটা নিয়ে আসছো থার্মোডাইনামিক্সের, একটা জেনেটিক্সের, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া তুমি একটা সেম প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসছো। এভাবে করা যাবে না। তুমি যে আইডিয়াটা উপস্থাপন করার ট্রাই করতেছো, চেষ্টা করো ওই আইডিয়াটার মধ্যে স্টিক করা, আনটিল অ্যান্ড আনলেস এটা মানে খুব রেলিভেন্ট না হয় আর কি, ঠিক আছে? খুব রেলিভেন্ট যদি না হয়, এটাই করার মানে দরকার নেই, আমার অ্যাড করার দরকার নেই। আর যদি মনে হয় হ্যাঁ ভাই খুব রিলেভেন্ট, লেটস এ জিনের সাথে থার্মোডাইনামিক্স সামহাউ রিলেভেন্ট, আই ডোন্ট নো, তাহলে তুমি অ্যাড করতে পারো। বাট তোমার রেলিভেন্সিটা শো করতে হবে যে দেখেন ভাই এটার সাথে এটা রেলিভেন্ট বলেই আমি ইনক্লুড করছি। ওকে, সো রেলিভেন্সিটা এখানে ইম্পর্টেন্ট। তুমি প্রাসঙ্গিক ছবি, চার্ট, গ্রাফ অ্যাড করো তোমার আইডিয়াটা বোঝানোর জন্য, যা দরকার তুমি করো। বাট চেষ্টা করো তুমি যে কোর টপিকটা নিয়ে কাজ করতেছো, তোমার কন্টেন্টগুলো ওই কোর টপিকের অ্যারাউন্ডই রিভলভ করে যাতে আর কি, ঠিক আছে? অপ্রয়োজনীয় গ্রাফিক্স এড়িয়ে চলো। ইউজ অফ কালার, রঙের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট। কিছু জেন্টাল কিছু কালার ইউজ করা উচিত। চোখে লাগে বা দৃষ্টিকটু এমন কোনো কালার এড়িয়ে চলাটাই বেটার। হালকা ব্যাকগ্রাউন্ডে গাঢ় রঙের টেক্সট ব্যবহার করো, কন্ট্রাস্ট বজায় রাখো যাতে লেখা সহজেই পড়া যায়। ওকে, মিনিমাল টেক্সটও যে বললাম, যতটুকু সেটা মানে যতটুকু মানে সিম্পলি মানুষকে উপস্থাপন করা যায়, মানে তোমার কোর আইডিয়া কিন্তু ভাই এখানে ডিজাইন না। মানুষ একটা জিনিস এখানে ভুল করে, ধরো তুমি তুমি একজন ভালো ডিজাইনার, তোমার কালার সেন্স ভালো, তোমার টেস্ট ভালো, হ্যাঁ, তুমি এই বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করতে পারো, তোমার এডিটিং স্কিল আছে। বাট আমি যখন একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করব, কিছু স্লাইড তৈরি করব, তখন ভালো ডিজাইন হলে অবশ্যই ভালো, কিন্তু ওইটা কিন্তু ভাইয়া মেইন জিনিস না আর কি, ঠিক আছে? মেইন ফোকাস কিন্তু তোমার ডিজাইন না, মেইন ফোকাস হচ্ছে কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট ইউ আর প্রেজেন্টিং। ভাই আবার বলতেছি, তোমার যদি ডিজাইন সেন্স ভালো থাকে, কালার সেন্স ভালো থাকে, দ্যাটস ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো কথা। বাট তুমি যদি ফোকাস করো যে ভাই আমার প্রেজেন্টেশনে কেমনে অনেক মানে হাইফাই করে, অনেক মানে ফ্ল্যাশি করে উপস্থাপন করা যায়, সেটা মোটেও তোমার কোর থাকা উচিত না। তোমার কোর যে ফোকাস থাকা উচিত সেটা হচ্ছে তোমার যে কন্টেন্টটা তুমি শো করবা, তুমি যে জিনিসগুলো উপস্থাপন করবা, সেই কন্টেন্টটা যাতে কোয়ালিটিফুল হয় আর কি। ওকে, সো এটাই। ডিজাইন ভালো থাকলে ভালো, বাট ডিজাইন নিয়ে অতটা করার দরকার নেই, কারণ মানে পিপল কেয়ার অ্যাবাউট দ্য কন্টেন্ট, দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট হাউ গুড ইউর ডিজাইন ইজ। ইফ ইটস গুড দেন ইটস ফাইন, বাট ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ, ঠিক আছে? যদি ভালো হয় ভালো, ভালো না হলে খুব বেশি সমস্যা নেই। আচ্ছা, মিনিমাল টেক্সট সেটা তো বললাম। আচ্ছা, প্রতিটি স্লাইডে মূল পয়েন্টগুলো বুলেট পয়েন্ট আকারে রাখো। ধরো তুমি যে জিনিসগুলো, যে ফাইন্ডিংসগুলো পাইছো, তুমি সেগুলোকে চাইলে বুলেট পয়েন্ট দিয়ে করতে পারো। তোমাদের বুলেট পয়েন্ট তো নিশ্চয়ই মনে আছে, বুলেট পয়েন্ট দিয়ে তুমি উপস্থাপন করতে পারো, যাতে করে মানুষ সহজেই বুঝতে পারো যে তোমার কি পাইছো তুমি বা কি শো করতে ট্রাই করতেছো। পূর্ণ প্যারাগ্রাফ না দিয়ে সংক্ষিপ্ত বাক্য লেখো, ঠিক আছে? যতটুকু সহজে মানে সংক্ষেপে উপস্থাপন করা যায়। অডিয়েন্স ফোকাস, দর্শক কেন্দ্রিক, শ্রোতাদের স্তর ও প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট সাজাও। অতিরিক্ত টেকনিক্যাল বিষয় দর্শকের জন্য জটিল হতে পারে, ঠিক আছে? তুমি এভাবে চিন্তা করো যে তুমি তোমার রিসার্চ পেপারের কোর আইডিয়াটা তুমি একটা সেমিনারে উপস্থাপন করতেছো। এখন সেমিনারে কিন্তু ভাইয়া অনেক ধরনের মানুষ আসে, তারা হতে পারে টেকনিক্যাল, তারা নন টেকনিক্যাল, বা তুমি যে সেগমেন্টটায় কাজ করো, লেটসে তুমি লাইফ সায়েন্সের কোনো জেনেটিক ডিসঅর্ডার নিয়ে কাজ করতেছো। এখন খুব স্বাভাবিক যে
তোমার যারা অডিয়েন্স আছে, যারা ওই সেমিনারে আসছে, সবাই যে জেনেটিক ডিসঅর্ডারের ব্যাপারে ভালো জানেন বা একেবারেই জানেন এমন ব্যাপারটা তো এমন না, তাই না? এর মধ্যে অনেকের জেনেটিক ডিসঅর্ডারের ব্যাপারে কোনো ধারণাই নেই, বা অনেকে আছে যে তোমার চেয়ে অনেক বেশি জানে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের অডিয়েন্স তো থাকেই। তাহলে তুমি একটা জেনেরিক টেমপ্লেট ফলো করবা, যাতে করে মোটামুটি সবাই বুঝতে পারে, সে হোক টেকনিক্যাল, সে হোক নন টেকনিক্যাল, যাতে করে তোমার আইডিয়াটা বুঝতে পারে। ঠিক আছে, দ্যাটস দ্য মেইন অবজেক্টিভ। ওকে, সো আই রিয়েলি হোপ তোমরা বুঝতে পারছো যে মানে কি কি প্রিন্সিপালস থাকা উচিত। ভাইয়া জাস্ট মানে অল্পতে সহজে একটা রিক্যাপ দিয়ে ফেলি যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস দ্যাট ইউর প্রেজেন্টেশন মাস্ট কন্টেইন। প্রথমে হচ্ছে দেখো সিম্পলিসিটি, সরলতা বজায় রাখা। তাহলে কি তোমার ব্যাপারটা যত সিম্পল করবা তত ভালো। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, রিডিবিলিটি থাকতে হবে, যাতে করে অডিয়েন্স ভালো করে বুঝতে পারে, পড়তে পারে অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপরে ভিজুয়াল ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। ইউজ অফ কালার, তোমার কালার সেন্স ভালো হতে হবে, প্রফেশনাল হতে হবে। তারপর হচ্ছে মিনিমাল টেক্সট, যত কম টেক্সটে উপস্থাপন করা যায়। তারপর হচ্ছে অডিয়েন্স ফোকাস, দর্শক কেন্দ্রিক। ওকে, এরকম যখন তুমি একটা প্রেজেন্টেশন করবা, মানে কাউকে শো করবা, তখন কিন্তু ভাইয়া তোমার মানে তুমি এটার জন্য রেসপন্সিবল হচ্ছে তুমি, মানে তুমি মানুষজনকে বুঝাই দিবা, এই বাধ্যবাধকতাটা তোমার। তো তোমার দিক থেকে সব কিছুই করতে হবে যাতে করে মানুষ কোর আইডিয়াটা বুঝতে পারে। মানে টু বি ভেরি অনেস্ট, তারা এটা বুঝতে বাধ্য না, ঠিক আছে, বাট তুমি এটা কাইন্ড অফ বুঝাইতে বাধ্য। ওকে, সো এভাবেই করতে হবে যাতে করে সহজে মানুষের বুঝতে, মানে ফ্রিকশনটা যত কমায় পারো আর কি, এটা হচ্ছে কথা। সো আমরা প্রিন্সিপালস নিয়ে আলোচনা করলাম, তারপরে আলোচনা করলাম প্রেজেন্টেশন সফটওয়্যারের সুবিধা কী, ব্যবহার ক্ষেত্র কী, প্রেজেন্টেশন সফটওয়্যার কী, বাজারে কোন কোন প্রেজেন্টেশন সফটওয়্যারস অ্যাভেলেবেল আছে। আমরা যে 4-5টা দেখাইছি, এর বাদেও আরও অনেক আছে। সো এই হচ্ছে থিওরিটিক্যাল কিছু কম্পোনেন্ট। আর সামনে যদি থিওরির মতো ওরকম কিছু পড়ে, তাহলে আমি আবার সামনে এসে তোমাদের বোঝাবো। আর এখন থেকে মানে এখন আমরা শুরু করব মানে ইন্টারেস্টিং পার্ট, যেটা আমরা হাতে কলমে করব, মানে দেখাবো। আর আমি তোমাদের সাজেস্ট করব যে শুধুমাত্র ভিডিও না দেখে, যদি তোমাদের কম্পিউটারের অ্যাক্সেস থাকে, তাহলে একটু ভাইয়ের সাথে মানে একদম অন দ্য গো একটু ট্রাই করে দেখো যে আমরা কোথা থেকে কী করতেছি। কারণ টু বি ভেরি অনেস্ট, এই ওয়ার্ড বলো বা প্রেজেন্টেশন বলো, প্রেজেন্টেশন সফটওয়্যার বলো বা মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট বলো, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল জিনিস, বুঝছো? থিওরি পড়ে হবে না, বা তুমি একবার দুইবার দেখে মনে হতে পারে যে হ্যাঁ ভাই এটা বুঝাইছে, বুঝছি, বাট তুমি কিন্তু এটা মানে ওভাবে প্র্যাকটিস না করলে হয়তো বা ভালো করে বুঝতে পারবে না, তোমার মাথায় থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জিনিস ছোট্ট করে একটু বলে রাখি, এই যে সফটওয়্যারগুলো যারা বিল্ড করেন, এরা কিন্তু মানে মানে কী বলবো, মানে জিনিয়াস টাইপের লোক আর কি, জিনিয়াস ইঞ্জিনিয়ার্স, কম্পিউটার সায়েন্টিস্ট এগুলো বিল্ড করেন। সো এখানে অনেক অনেক অপশন থাকে, ঠিক আছে? মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট তোমার কি মনে হয় 1-2জন মানুষ বানাইছে? না, বিশাল একটা টিম আছে। মাইক্রোসফট দুনিয়ার মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক কোম্পানি, ঠিক আছে? সো এখানে বিশাল বড় বড় টিম আছে এগুলো ভালো করে তদারকি করার জন্য, বিল্ড করার জন্য। তাহলে এখানে কিন্তু অনেক অনেক অপশনস আছে। এখন খুব স্বাভাবিকভাবে একটা স্পেসিফিক টিউটোরিয়ালে বা একটা স্পেসিফিক ক্লাসে তো প্রত্যেকটা, এখানে ধরো কয়েক শত অপশনস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে টিউনিং নবস আছে, তাহলে সবগুলো তো আসলে ওয়ান বাই ওয়ান চেক করা পসিবল না। সো তুমি একটু মানে একটু এক্সপ্লোর করে দেখো, এখানে একটু সেলফ স্টাডিরও প্রয়োজন আছে, বাট যতটুকু তোমাদের হেড স্টার্ট দিতে প্রয়োজন, যতটুকু তোমাদের ডেলি লাইফে কাজে লাগবে বা এক্সাম হ্যান্ডেল করতে কাজে লাগবে বা তোমাদের শেখার কাজে লাগবে, ভাই ইম্পর্টেন্ট সব কিছুই আলোচনা করব। বাট অ্যাগেইন, যে সব কিছু একসাথে মানে শত শত হাজার হাজার ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস তো একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আর সবগুলো কাজেও লাগে না আসলে, সত্যি কথা বলতে। যেগুলো তোমাদের কাজে লাগে, যেগুলো তোমরা আসলেই তোমাদের মানে উপকার করবে, সেগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।